আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন শেখ হাসিনা। দেখুন, এই ছাত্রদের উপর যে বর্বর নির্যাতন, যে হামলা, যে হত্যাযজ্ঞ চালিয়েছেন শেখ হাসিনা, সেই হত্যাযজ্ঞ পুরো পৃথিবীর ম্যাক্সিমাম রাজনীতিবিদ বলুন, সংবাদকর্মীরা বলুন, বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো বলুন, তারা কেউই কিন্তু ঠিকভাবে মেনে নিতে পারছেন না যে শেখ হাসিনা নিরীহ ছাত্রদের উপর যে বর্বর যেই পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছে, এই বিষয়টি কোনো ক্রমেই কেউই মেনে নিতে পারছে না। দেখুন, মানবাধিকার নিয়ে কাজ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন। সেই জায়গায় তারা বলছেন যে বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন। তার সাথে সাথে তারা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া, বিক্ষোভ দমনে গুলি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবং তারা বলছেন যে তাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে যে বাংলাদেশ সরকার এই যে ছাত্রদের উপর প্রাণঘাতী যে অস্ত্র ব্যবহার করেছে, শুধু তাই নয়, AK-47 এর মতো যে ভয়াবহ আগ্নেয়াস্ত্র যেগুলো যুদ্ধে শুধুমাত্র ব্যবহৃত হয়, সেরকম অস্ত্রও কিন্তু বাংলাদেশের এই ছাত্র জনতার উপর ব্যবহার করা হয়েছে। এরকম যেই বর্বর যে আক্রমণ, এটার বিপক্ষে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন সেনেটরও আজকে কথা বলেছেন। তারা বাংলাদেশের বিক্ষোভ দমনে বল প্রয়োগ ও সহিংসতা, ছাত্রদের পাশে দাঁড়ালেন মার্কিন সিনেটর, এই বলে প্রথম মানবজমিন এই একটি সংবাদ করেছেন। দেখুন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আপনারা যদি জাতিসংঘের যেই মুখপাত্র স্টিফেন ডুজারি যেই সংবাদ সম্মেলনটি করেছিলেন গতকালকে, সেই জায়গায় যদি আপনারা দেখেন যে বাংলাদেশ সরকারের একজন দালাল সে জায়গায় পাঠিয়েছিলেন, তাকে রীতিমতো ধমকে দিয়ে তার বক্তব্য বন্ধ করে দিয়েছেন এবং তাকে মাত্র 10 সেকেন্ড দিয়ে বলেছেন 10 সেকেন্ডের ভিতরে বক্তব্য দিবেন। সেই জায়গাও কিন্তু তার বক্তব্য শেষ করতে দেয়নি। মানে মার্কিন যুক্তরাষ্ট্র না, শুধু পুরো পৃথিবীর মানুষ এই শেখ হাসিনা এবং তার সরকারের উপর যে কি পরিমাণ বিরক্ত এই সময়ে, সেটা যদি আন্তর্জাতিক মিডিয়াগুলো একটু ফলো করেন বা পত্রপত্রিকাগুলো একটু ফলো করেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। শেখ হাসিনা এখন একঘরে একজন রাষ্ট্রনায়ক হয়ে গেছেন। মানে সৌর শাসকরা যেভাবে একঘরে হয়ে যায়, ঠিক সেরকমই একটা অবস্থা। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মোদি সহ আরও বেশ কয়েকটি ক্রেডিট রেটিং সংস্থা তাদের যে ক্রেডিট রেটিং বাংলাদেশকে যে BB ছিল, সেই জায়গা থেকে কমিয়ে এখন শুধুমাত্র বিতে রেখেছেন। কারণ বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক সিচুয়েশন বা ছাত্র জনতার উপর যে নির্বিচারে গণহত্যা এবং বৈদেশিক মুদ্রার যে রেমিটেন্স প্রেরণ, সেটাও বাংলাদেশে যেহেতু স্থবিরতা হয়ে গেছেন, সেই জন্য তারা বাংলাদেশের এই যে ক্রেডিট রেটিং সে জায়গায় আর আস্থা রাখতে পারছে না, তারা সেটা কমিয়ে দিয়েছে। এই যে ক্রেডিট রেটিং কমিয়ে দেয়, সেটা আগামী দিনে কিন্তু বড় একটি প্রভাব ফেলবে বাংলাদেশের উপর। কারণ বাংলাদেশ যখনই কোথাও থেকে ঋণ নিতে যায়, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে এবং বাংলাদেশ কিন্তু ঋণ নিতে পারবে না। এটা একটি উল্লেখযোগ্য বিষয়। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে বাংলাদেশের এই যে ছাত্র জনতার উপর হত্যার প্রতিবাদ স্বরূপ কিন্তু প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের যে কর্মসূচি, সেটা ব্যাপকভাবে চলছে এবং এটা সবাই মোটামুটি, আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেছেন যে বাংলাদেশে যে কোনো মূল্যই হোক না কেন, শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত আমরা আর রেমিটেন্স পাঠাবো না। এই জায়গা কিন্তু সবাই একেবারে দল মত নির্বিশেষে তারা রেমিটেন্স শাটডাউনের কথা বা কর্মসূচি তারা নিজেরাই স্বইচ্ছায় পালন করছেন। দেখুন, আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, তারা কিন্তু একটি প্রোগ্রাম দিয়েছিলেন যে মার্চ ফর জাস্টিস। এই মার্চ ফর জাস্টিস সারা বাংলাদেশব্যাপী অনেক জায়গায় মোটামুটি পুলিশের সাথে আবার ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে। আমরা যদি একটু প্রথম আলো থেকে একটু সংবাদ কোট করি যে হাইকোর্টের সামনে শিক্ষার্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, এই নিউজটি প্রথম আলো করেছেন। আরও বেশ কয়েকটি সংবাদ আমি একটু পড়তে চাই। চট্টগ্রামে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে বিক্ষোভ, এটাও যেমন আছে। আবার অন্যদিকে দেখছি যে সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ, ছাত্রদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। এরকম কিন্তু অসংখ্য আমরা সংবাদ দেখছি। চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ হয়েছে, সেই সংবাদটিও আমরা দেখছি। তো এই যে বর্তমান যে প্রেক্ষাপট, ছাত্রদের যে আসলে তাদের যে সংগ্রাম, তাদের যে আন্দোলন, সেটা বন্ধ করে দিতে চাচ্ছেন শেখ হাসিনা যে কোনো মূল্যে হোক না কেন। আমি আজকে একটা ভিডিও করেছিলাম, সে জায়গায় আমি বলেছি যে কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা শেখ হাসিনাকে এই ক্রাইসিস মুভমেন্ট থেকে উত্তরণের জন্য কাজ করছে। তার
পরেও এখন এই যে ছাত্র জনতার কাছে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং শেখ হাসিনার যত দালাল পণ্ডিতরা আছেন তারাও কিন্তু পরাস্ত হচ্ছেন, এবং ছাত্ররা নির্ভীক সৈনিক, তারা এখন আর মরতে ভয় করছে না, তারা কিন্তু অনায়াসই রাজপথে নেমে যাচ্ছে, রাজপথ দখল নিয়ে নিচ্ছে। দেখুন, শেখ হাসিনা এত বিশাল পরিমাণ একটা হত্যাযজ্ঞ চালানোর পর হয়তোবা শেখ হাসিনাও মনে করেছেন ছাত্র জনতারা কিন্তু মাঝপথে নামবেন না, কিন্তু তারা একের পর এক কর্মসূচি দিচ্ছেন, তাদের প্রতিদিনই কর্মসূচি থাকছে, প্রতিদিনই কিন্তু তারা রাজপথে নামছেন, তারা কিন্তু ভয় করছেন না। এইটাই কিন্তু শেখ হাসিনার পতনের আরেকটি উল্লেখযোগ্য দিক, যে ছাত্ররা প্রতিনিয়তই রাজপথে নামছে। শেখ হাসিনার AK-47 এর যে গুলি, সেই গুলির ভয় না করে তারা রাজপথে থাকছেন, রাজপথে আন্দোলন করছেন। তো যাই হোক, এই যে বর্তমান যে প্রেক্ষাপট চলছে, তো এই জায়গা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিপক্ষে আন্তর্জাতিক সকল অঙ্গন থেকে প্রতিবাদ আসছে। এই শেখ হাসিনা যে হসপিটালে যে কান্নাকাটি করছেন, এগুলো ক্রোকোডাইল ক্রাইং সেরকম নিউজ আসছেন, ডিক্টেটর হাসিনা সেরকম নিউজ আসছেন। তো আমরা সার্বিকভাবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বলতে পারি যে শেখ হাসিনা আসলে ক্ষমতা কি শেখ হাসিনার হাতে আছে, না শেখ হাসিনা ইতিমধ্যে তিনি কি করতে চাচ্ছেন, আর হত্যাযোগ্য না করে, আর এই সমস্ত গোড়ামি না করে ক্ষমতাটা ছেড়ে যদি তিনি চলে যেতেন, তাহলে হয়তোবা আরও অনেক প্রাণহানি কম হতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনার যে অবস্থায় আছে, সেটা শেখ হাসিনা হয়তো নিজেও ভয় পাচ্ছেন, কারণ তিনি পালিয়ে যাবেন কোথায়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একটি মামলা হচ্ছে, যে মামলাটি যদি পূর্ণাঙ্গভাবে হয়ে যায়, সেই জায়গা থেকে কোনো রায় চলে আসে, যেহেতু এখন আন্তর্জাতিকভাবে এই হত্যাযজ্ঞের ছবি, ফুটেজ, ভিডিও সব কিছুই কিন্তু তাদের কাছে আছে, তারা একদম সুনির্দিষ্টভাবে জানে যে বাংলাদেশে কীভাবে হত্যাযজ্ঞ ঘটেছে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে নির্দ্বিধায় বলা যায় যে আন্তর্জাতিক আদালতে যে মামলাটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই জায়গায় শেখ হাসিনা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে। তখন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ ছেড়ে আর বিদেশেও পালিয়ে যেতে পারবে না, বা কোথাও যাওয়ারও আর সুযোগ থাকবে না। তো সব কিছু মিলিয়ে বলতে পারি যে ক্ষমতার শেষ বিন্দুতে শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছে। সেই বিন্দুটি কখন যে বিলীন হয়ে যায় সেটা আমরা বলতে পারছি না, তবে বিন্দুটি যে একেবারেই বিলীন হয়ে যাওয়ার পথে সেটা আমরা বলতে পারছি। এবং তিনি পুরো পৃথিবী থেকে এখন মানে আইসোলেটেড, বাংলাদেশে তিনি গৃহবন্দীর মতো একটি অবস্থায় আছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আন্দোলন চালিয়ে যাবেন, দেখা হবে রাজপথে। আল্লাহ হাফেজ।